আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ফ্রেশ হয়ে অজু করে এসো, একসাথে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। ইয়ানা এবারও বেশি অবাক হলো রেহানের কথায়, তবে সেটা প্রকাশ করল না। হাতে বেনারসি উঁচু করে ধরে ওয়াশরুমের দিকে যেতে গেলে রেহান হাত টেনে ধরল পেছন থেকে। ইয়ানা প্রশ্নবোধক দৃষ্টিতে রেহানের দিকে ঘুরে তাকালে রেহান বলল, আরে এভাবে ওয়াশরুমে যাবে নাকি? আগে জুয়েলারি খুলে হালকা হয়ে তারপর যাও। ইয়ানাও বাধ্য মেয়ের মতো ড্রেসিং টেবিলের সামনে টুলে বসে জুয়েলারি খুলতে লাগলো। ইয়ানা হিমশিম খাচ্ছে দেখে রেহান হেল্প করতে লাগলো। ইয়ানা রেহানের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে নিজের কাজে মনোযোগ দিল। শুধু বেনারসিটা পরে একটা সবুজ রঙের জামদানি শাড়ি আর প্রয়োজনীয় জিনিস নিয়ে ইয়ানা ওয়াশরুমে চলে গেল। বেনারসিটা খুলে শাওয়ারে দাঁড়িয়ে গেল। এতক্ষণে বুকের ভেতরের যন্ত্রণাটা আবার উপলব্ধি করতে লাগলো ইয়ানা। বারবার চোখের সামনে আরমানের তখনকার সেই হাসি মুখটা ভাসতে লাগলো। না না, এসব আমি কি ভাবছি? এখন আমি অন্য কারো স্ত্রী। ওনার কথা ভাবাও এখন আমার জন্য পাপ। আমার জীবনে এখন শুধু একজনই আছে, আর সে হচ্ছে রেহান। ইয়ানা নিজের মনকে যতই বোঝাক, চোখ দিয়ে তার নোনা জল গড়িয়েই চলেছে। ইয়ানা চুপচাপ ভিজতে লাগলো। অনেক সময় পরেও যখন ইয়ানা বের হচ্ছে না, তখন রেহান ওয়াশরুমের দরজায় সামনে দাঁড়িয়ে ডাকতে লাগলো। কিন্তু ইয়ানার কোনো সারা শব্দ পেল না। রেহান সাড়া না পেয়ে ওয়াশরুমে দরজায় জোরে ধাক্কা দিতেই দরজা খুলে গেল, আর রেহান টাল সামলাতে না পেরে ভেতরে চলে গেল। ইয়ানাকে দেখে রেহানার চোখ ছানা বড়া হয়ে গেছে। ইয়ানা হঠাৎ রেহানকে দেখে প্রথমে বরফের মতো জমে গিয়েছিল। পরক্ষণে নিচের দিকে তাকিয়ে দুহাত ক্রস আকারে বুকের উপর রেখে চিৎকার দিল। ইয়ানার চিৎকারে রেহানের হুঁশ ফিরল। দুহাতের তর্জনী আঙ্গুল কানে গুজে দ্রুত বের হয়ে আসলো। ইয়ানাও এবার দ্রুত শাওয়ার শেষ করে ড্রেস চেঞ্জ করে রাগী ফেস নিয়ে ওয়াশরুম থেকে বের হলো। রেহান বেডে শুয়েছিল। ইয়ানা কোমরে হাত দিয়ে সামনে দাঁড়িয়ে বলল, আপনি এভাবে ভেতরে চলে গিয়েছিলেন কেন? রেহান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তোমাকে এখন শাওয়ার নিতে কে বলেছে? যদি ঠান্ডা লেগে যায়, আর তুমি দরজাটা আটকিও না কেন? ইয়ানা রাগী গলায় বলল, আমি আটকাইনি বলে আপনি ভেতরে ঢুকে যাবেন? রেহান উঠে ইয়ানার সামনে দাঁড়িয়ে বলল, এমন ভাব করছো যেন তোমাকে বিনা বস্ত্রে দেখে নিয়েছি। ইয়ানা চোখ বড় বড় করে বলল, ছি, আপনি তো দেখছি ভারী অসভ্য। রেহান ইয়ানার কোমর জড়িয়ে কাছে টেনে বলল, অসভ্যর কিছু নেই, তোমাকে সবভাবে দেখার রাইট আমার কাছে, বুঝলে? রেহান ইয়ানাকে ছেড়ে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। একটু পরই আবার উকি দিয়ে নিচের ড্রেস চাইল। রেগে বকবক করে ইয়ানাও দিয়ে দিল। রেহান শাওয়ার নিয়ে বের হলো, আর দুজনে একসাথে নামাজ পড়ে নিল। তখনকার জন্য ইয়ানার বেশ লজ্জা লাগছে এখন। ইয়ানা বেডে বসেছিল। রেহান একটা টাওয়েল এনে যত্ন করে ইয়ানার চুল মুছে দিতে লাগলো, আর এই অসময়ে শাওয়ার নেওয়ায় বকতে লাগলো। ইয়ানা যখন বলল নিচে কেন তাহলে শাওয়ার নিয়েছে, তখন রেহান ফাটা বেলুনের মতো চুপসে গেল। চুল মোছা হয়ে গেছে, এখন লক্ষ্মী মেয়ের মতো গিয়ে শুয়ে পড়ো। ইয়ানা আমতা আমতা করে বলল, আমার আপনার সাথে কিছু কথা ছিল। রেহান খুশি হয়ে বলল, কথা আছে না? আমারও অনেক কথা আছে, কিন্তু তোমার ক্লান্ত লাগছে ভেবে ঘুমাতে বলেছিলাম। ওয়েট। রেহান হুট করে ইয়ানাকে কোলে তুলে ব্যালকনিতে নিয়ে দোলনায় বসালো। ইয়ানা কিছু বুঝে ওঠার আগেই সে দোলনায় বসে আছে। দোলনাটা ফুল দিয়ে সাজানো হয়েছে সুন্দর করে। রেহান ইয়ানার পাশে বসে বলল, নাও এবার বলতে থাকো। ইয়ানা একটা লম্বা শ্বাস নিয়ে রেহানকে প্রথম থেকে সব কিছু খুলে বলল। প্রথমে যে হাসি মুখটা নিয়ে এসেছিল, সেই হাসি মুখটা এখন আর নেই রেহানের। ইয়ানা মাথা নিচু করে বলল, মিথ্যা দিয়ে সম্পর্কটা শুরু করতে চাইনি। রেহান ইয়ানাকে অবাক করে দিয়ে ইয়ানার মুখটা দুহাতে তুলে ধরে কপালে কিস করে বলল, ভালোবাসা যদি অন্যায় হতো, তাহলে সে অন্যায় আমিও করছি তোমাকে ভালোবাসে। তবে অন্যায়টা তখন হতো যদি আমার থেকে সত্যিটা লুকিয়ে মিথ্যা অভিনয় করতে। কিন্তু একটা কথা মনে রেখো, আমি এতটা মহান না নিজের বইয়ের মনে অন্য কারো বসবাস মেনে নিব। ইয়ানা এবার অসহায় দৃষ্টিতে তাকালো রেহানার দিকে, আর রেহানাও অনুরোধের স্বরে বলল, বেশি না ইয়ানা, একটু ভালোবাসলে হবে, বাকিটা আমার ভালোবাসা দিয়ে পুষিয়ে দেব। তোমার মনে একটু জায়গা দেওয়ার চেষ্টা করো।
ইয়ানা কিছু না বলে রেহানের কাঁধে নিচের মাথা এলিয়ে দিল। রেহান নিচের উত্তর পেয়ে গেছে। আলতো করে ইয়ানার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কেউ আর কোনো কথা বলছে না। আকাশের অর্ধচন্দ্রটা আজ একটু বেশিই আলো দিচ্ছে, সেটাই দেখতে ব্যস্ত দুটি চোখ। আর বাকি চোখ দুটো দেখছে সেই ব্যস্ত চোখ দুটোকে। ইয়ানা একসময় রেহানের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেলে রেহান আলতো করে কোলে তুলে নিল তাকে। বেডে শুয়ে দিয়ে কপালে আর চোখের পাতায় কিস করলো। নিজেও পাশে শুইয়ে ইয়ানাকে নিচের বুকে টেনে নিয়ে শুয়ে পড়ল। আজ প্রাপ্তির মাঝেও রেহানের মনের কোণে দাউ দাউ করে আগুন জ্বলছে। কারণটা হয়তো আজ আর কারো অজানা নয়। ইয়ানার মাথায় কিস করে রেহান বিড়বিড় করে বলল, আজ তোমার মনের কোথাও হয়তো আমি নেই, তবে একদিন ঠিক আসবে যেদিন তোমার পুরো মন জুড়েই শুধু আমি থাকবো। ইয়াদ ঘুমিয়ে পড়েছে ইমাকে জড়িয়ে ধরে, নিঃশব্দে কাঁদতে কাঁদতে। সত্যিই ইয়ানাকে সে কতটা ভালোবাসে হয়তো কাউকে কোনোদিন বোঝাতে পারবে না। ইয়ানার মুখে একটু আধার নামলে ইয়াদের দুনিয়া অন্ধকার হয়ে যায়। ভাইদের ভালোবাসা বুঝি এমনই হয়। ইমা তাকিয়ে আছে ইয়াদের শুকনো মুখটার দিকে। বোনের বিয়েতে সে পুরো ব্ল্যাক প্রিন্সেস সেজেছিল আজ। কালো পাঞ্জাবি, কালো জিন্স প্যান্ট, কালো কোটি, কালো শু। তবে সেই সব সাজের কিছুই এখন অবশিষ্ট নেই। তবে ইমার গায়ে কালো শাড়িটা এখনো রয়ে গেছে। ইয়াদ ইমার কোলে মাথা রেখে ঘুমোচ্ছে, আর ইমা ইয়াদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ইমার মনে ভেবেছিল ইয়াদ গভীর ঘুমে আছে, কিন্তু তাকে অবাক করে দিয়ে বাম গালে ইশারা করলো ইয়াদ। ইমা ভয়ে আর লজ্জায় বড় বড় চোখে তাকালো ইয়াদের দিকে, কিন্তু ইয়াদ চোখ খুলল না। ইমা তা দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল, তবে সেটা বেশি সময় স্থায়ী হলো না। ইয়াদ আবার নিচের বাম গালে কিস করার ইশারা করলো। ইমা অনেকটা সময় নিয়ে আস্তে করে ইয়াদের বাম গালেও কিস করলো। ইয়াদ এবার ডান গালে ইশারা করলো। ইমা এবারও খুব একটা সময় না নিয়ে টুপ করে কিস করে দিল। ইয়াদ এবার একে একে চোখের পাতা, থুতনি আর মুখের আশেপাশে আঙ্গুল দিয়ে দেখাতে লাগলো, আর ইমা জোশে পড়ে কিস দিয়ে যাচ্ছে। ইয়াদ এবার হুট করে ঠোঁটে ইশারা করতেই ইমা কিছু না ভেবে ইয়াদের ঠোঁটে কিস করে দিল। দেওয়ার পর ইমার খেয়াল হলো সে কি করেছে। ইয়াদ ফট করে চোখ খুলে বড় বড় চোখে ইমার দিকে তাকালো। ইমা লজ্জায় দুহাতে নিচের বুক ঢেকে ফেলল। ইয়াদ মুচকি হেসে একটু উঁচু হয়ে ইমার কানের কাছে ফিসফিস করে বলল, তোমাকে লজ্জা পেলে পুরো লাল মরিচের মতো লাগে। লাল মরিচ যেমন খাওয়ার আগে দেখেই ঝালে জিভে পানি চলে আসে, তোমার বেলায়ও তেমনই হয়। ইমা বড় বড় চোখ করে ইয়াদের দিকে তাকালো আর বলল। ইয়াদ আবার ইমার কোলে শুয়ে বলল, সবার পছন্দিকার এক হয়। সবার হয়তো টমেটো ভালো লাগে, তাই টমেটো বলে, কিন্তু আমার কাছে ঝাল ঝাল লাল লাল মরিচই ভালো লাগে। দেখো দেখো, তোমার ঠোঁট দুটো একদম দুটো মরিচের মতো লাগছে। ইয়াদের এমন কথায় ইমা নিচের দুহাতে ঠোঁট ঢেকে ফেলল আর সেভাবেই বলল, আপনি তো ভারী অসভ্য হয়ে গেছেন। ইয়াদ দুষ্টু হেসে বলল, অতি ভদ্রলোক হয়ে লাভ নেই। এতদিন সেটা ছিলাম, বাট কোনো লাভ হয়নি। এবার থেকে একটু অভদ্র হব ভেবে রেখেছি। ইমা হাত সরিয়ে অবাক হয়ে বলল, আপনি না একটু আগে কাছিলেন, এখনই আবার অসভ্যতামি শুরু করেছেন। ইমার কথা শুনে ইয়াদের মুখ কালো হয়ে গেল। আসলে ইয়াদের চোখ লেগে গিয়েছিল ইমার কোলে শুয়ে থেকে। হঠাৎ ইমার ঠোঁটের স্পর্শ পেয়ে ঘুম ছুটে যায়। ইয়ানার ব্যাপারটা ভুলেই গিয়েছিল। ইমার কথাই আবার মনে পড়ে গেল। ইমা নিজেও ব্যাপারটা বুঝতে পারল, আর এটাও বুঝলো ভুল সময় ভুল কথা বলে ফেলেছে। ইয়াদ শান্ত হয়ে আবার চোখ বন্ধ করে নিল। ইমা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বেডে গিয়ে ঘুমোবেন, চলুন। এভাবে সারা রাত ফ্লোরে শুয়ে থাকলে শরীরে ব্যথা হয়ে যাবে আর ঠান্ডা লাগবে। ইয়াদ কথা না বাড়িয়ে বেডে গিয়ে শুয়ে পড়ল, আর ইমা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে একটা সুতির শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল চেঞ্জ করতে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে ইয়াদ কপালে হাত দিয়ে শুয়ে আছে। সব কাজ শেষে ইয়াদের পাশে শুয়ে পড়তেই ইয়াদ তাকে টান দিয়ে কাছে নিয়ে ইমার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। মলিন গলায় বলল, আমার ঘুম প্রয়োজন, তাই নড়াচড়া না করে চুপচাপ এভাবেই শুয়ে থাকো। ইমা কিছু বলল না, ওভাবেই শুয়ে রইল চুপটি করে। ইমার মাঝে মাঝে মনে হয় ইয়াদের একটু ভালোবাসাই তাকে উতলা করে তোলে, আর একটু স্পর্শ ইমার হুঁশ উড়িয়ে দেয়।
যেদিন ইয়াদ পুরোপুরি তার হয়ে যাবে সেদিন কিভাবে নিজেকে সামলে উঠবে কথাটা ভাবতেই ইমা লজ্জায় মুচকি হেসে চোখ বন্ধ করে ফেলল। নিজের ফোনে আরমান ইমার কিছু ছবি দেখছে। প্রত্যেকটা ছবি ইমাকে লুকিয়ে তোলা। আরমান তখন নিজেও বুঝতে পারেনি সে কেন এই ছবিগুলো লুকিয়ে তুলেছিল। আজ নিজের মনের কথা বুঝতে পেরেছে, তবে সেটা অনেক বেশি লেট করে। আরমান বিড়বিড় করে বলল, ইমা, তোর মুখের হাসিটা দেখার পর আমার আর কোনো কষ্ট নেই। তুই ততটা ভালো আছিস যতটা হয়তো আমি রাখতে পারতাম না। তবে নিজের সাথে যুদ্ধ করতে করতে আমি যে ক্লান্ত হয়ে গেছি। এবার তোর মুখোমুখি আমাকে যে যেতে হবে রে ইমা। আজ 7 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, কখনো মুষলধারে আবার কখনো গুঁড়ি গুঁড়ি। আরমান ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছে, তখনই ছাহেরা বেগম দরজায় নক করলো। আরমান, রুমে আছিস? হ্যাঁ। আরমান হাতে ঘড়ি পড়তে পড়তে বলল, কিছু বলবে? ছাহেরা আমতা আমতা করে বলল, একটা কথা বলার ছিল। কিন্তুর কি আছে, যা বলার তাড়াতাড়ি বলো। তোর জন্য একটা মেয়ে দেখেছিলাম, আজ তারা যেতে বলেছে। আরমান পারফিউম দিচ্ছিল, মায়ের কথা শুনে তার হাত থেমে গেল। ছাহেরা আবার বলল, দেখ, তোর বয়স তো আর কম হলো না, পড়াশোনা শেষ করে ভালো চাকরিও করছিস, এবার বিয়েটাও সেরে ফেলা উচিত। আরমান কাট কাট গলায় বলল, আমাকে নিয়ে তোমার না ভাবলেও চলবে। ছাহেরা অবাক হয়ে বলল, আমি তোর মা, তোকে নিয়ে আমি না ভাবলে কে ভাববে? আরমান শান্ত দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বলল, আমার জীবন থেকে খুশির কারণটা সরিয়ে দেওয়ার আগে তোমার মনে ছিল না তুমি আমার মা? আমি বুঝতে লেট করলেও তুমি ঠিক বুঝতে পেরেছিলে আমি কি চাই, আর সেটা বুঝতে পেরেই আমার অনুপস্থিতির সুযোগ নিয়েছিলে তুমি। তখন মনে পড়েনি মা, আমি তোমার ছেলে? আরমান কথাগুলো বলে এক মুহূর্ত না দাঁড়িয়ে গোটা গোটা পা ফেলে বের হয়ে গেল। ছাহেরা বেগম ধপ করে বসে পড়ল বেডে। আজ কতগুলো দিন হলো ছেলে মেয়েরা তার সাথে ভালো করে কথা বলে না। আনিরুল মাহমুদের চাকরিও এখন নেই। দিশারের আর কোনো পাপের সাথী না হলেও তার সাথে মিলে কোম্পানির অনেক টাকা গন্ডগোল করেছিল। ইমার খালু বলে ইয়াদ কোনো ঝামেলা না করে শুধু কোম্পানি থেকে বের করে দিয়েছে। চাকরি চলে যাওয়ার পর সে এখন কি করে না করে তার কোনো খোঁজ খবর পায় না ছাহেরা। বলতে গেলে মাঝ সমুদ্রে পড়ে গেছে ছাহেরা। আরমান সত্যি বলেছে, মায়ের মন তো, তাই আরমানের রাগের মাঝেই ইমার প্রতি দুর্বলতা ধরে ফেলেছিল ছাহেরা। ইমাকে দূরে সরাতে গিয়ে নিজের ছেলে দূরে সরে যাবে বুঝতে পারেনি, তবে এখন কপাল চাপড়ানো ছাড়া কিছুই করার নেই তার। নিজের বাইক নিয়ে এখন ভার্সিটি যায় আরমান। নিজের বাবার কুকীর্তির কথা জানার পর তার গাড়ি আর ছুঁয়েও দেখেনি। বাইকটা তার নিজের টাকায় কেনা, তাই সেটাই ইউজ করে এখন। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টির জন্য অনেকটাই ভিজে গেছে ভার্সিটি পৌঁছতে। বাইক পার্ক করে নিজের কেবিনের দিকে চলে গেল। এই ভার্সিটিতে তার দিন একটা একটা করে ফুরিয়ে আসছে। ইয়ানার ফাইনাল এক্সাম শেষ হয়ে গেছে কিছুদিন হলো। রেহান তাকে নিয়ে আসতো, আবার নিয়ে যেত। ইয়ানা আরমানের সাথে এমন ভাব করেছে যেন আরমানকে শুধু নিজের টিচার হিসেবেই চেনে। ইয়ানার পরিবর্তনে আরমান প্রথমে অবাক হলেও পরে তেমন মাথায় ঘামায়নি। আরমান ইমার সাথে কিছু কথা বলতে চেয়েছিল, কিন্তু এতদিন ইমার এক্সাম চলছিল তাই কিছু বলেনি, যদি পড়াশোনার উপর প্রভাব পড়ে তাই। আজ ইমার লাস্ট এক্সাম, তাই আরমান ঠিক করেছে যা বলার আজই বলবে। আরমানের হাতেও খুব বেশি সময় নেই, শুধু ইমার এক্সাম শেষ হওয়ার অপেক্ষায় ছিল। ইয়াদ ড্রাইভ করছে আর ইমা পাশে বসে বাইরের দিকে তাকিয়ে আছে, তবে মাঝে মাঝে ইয়াদের দিকেও তাকাচ্ছে। হঠাৎ ইয়াদ বলল, ইয়াদের দিকে তাকিয়ে ইমা বলল, মানে বুঝতে পারলাম না। মানে ফাইনাল এক্সাম শেষ হলে রেজাল্ট বের হতে আর মাস্টার্সে ভর্তি হতে অনেক সময় পাবে মাঝে, এই সময়টা কিভাবে কাটাতে চাও? ইমা মন খারাপ করে বলল, আমার এই ফ্রি টাইমগুলো আগে কোথা দিয়ে চলে যেত টেরই পেতাম না। ভার্সিটি না গেলে সকাল থেকে রাত 10টা পর্যন্ত বাসার কাজ করেই পার হয়ে যেত। তবে এবার সময়টা কিভাবে যাবে সেটা আমিও বুঝতে পারছি না। আপনি সারাদিন অফিসে থাকবেন, ইয়ানা আপু এখন চলে গেছে, আর ঈশান ভাইয়ের তো দেখাই মিলবে না। ইয়াদ সামনের দিকে তাকিয়ে বলল, তুমি বাসায় একা একা খুব বোর হও তাই না? খুব বেশি বোর হই, কথা বলার মতো মানুষও নেই, আর এতগুলো সার্ভেন্ট রেখে দিয়েছেন, কাজও খুঁজে পাই না। ইয়াদ গলার স্বর পাল্টে বলল, ইমা, তোমার মনে হয় না এবার আমাদের একজন ফ্যামিলি মেম্বার বাড়ানো উচিত, যাকে নিয়ে তোমার সারাদিন কেটে যাবে? ইমা বড় বড় চোখে ইয়াদের দিকে তাকিয়ে বলল, ফ্যামিলি মেম্বার বাড়াবেন মানে?
আপনি কি আরো একটা বিয়ে করার মতলব করছেন? ইয়াদ বিড়বিড় করে বলল। এক বউকে এখনো ছুঁয়ে দেখার সৌভাগ্য হলো না, আবার আরেকটা। ইমা রেগে বলল। এই কি বললেন আপনি? দেখুন আমি এক্সাম দিতে যাচ্ছি, মাথা একদম গরম করবেন না বলে দিলাম। ইয়াদ দীর্ঘশ্বাস ছেড়ে বলল। কি কপাল আমার, বউকে বলতে যাই ক আর বউ আমার বলছে ব। ইয়াদ হাত জোর করে বলল। ভুল হয়ে গেছে আমার জ্ঞানী বিবি সাহেবা, আমাকে ক্ষমা করে দিন। আপনার যদি মর্জি হয় এবার তাহলে যান দয়া করে। ইয়াদের কাণ্ডে ইমার হাসি পেলেও চেপে গেল। এখন হাসিটা মানাবে না ভেবে ইমা হলের ভিতরের দিকে পা বাড়ালো। ইয়াদ সেদিকে তাকিয়ে মুচকি হেসে নিজের গন্তব্যে রওনা হয়ে গেল। ইমা ইয়াদের কথা ভেবে মুচকি হাসতে লাগলো। ইমা বুঝতে পেরেছে ইয়াদ কোনো ফ্যামিলি মেম্বার বাড়ানোর কথা বলেছে, তবু ইমা এমন উল্টোপাল্টা বলে ব্যাপারটা কাটিয়ে গেছে। ইয়াদের কথায় সে লজ্জায় পড়তে চায়নি। এই কয়েক মাসে ইয়াদ তাকে খুব বেশি হেল্প করেছে। মনোযোগ নষ্ট হবে ভেবে সম্পর্কটাকে নতুন মোড় দেয়নি। ইমাকে সাহায্য করেছে পড়াশোনায় মনোযোগ দিতে, আর পড়ার ব্যাপারেও অনেক হেল্প করেছে। ইয়াদ ভেবে রেখেছে ইমার এক্সাম শেষ হলে ওকে নিয়ে কোথাও ঘুরতে যাবে। বিয়ের কতগুলো মাস পেরিয়ে গেছে, এখনো কোথাও নিয়ে যায়নি ইমাকে। সামনে ইয়াদ আর ইমার ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি। ইমার জন্য অনেক বড় সারপ্রাইজ রেখেছে সেদিনের জন্য। ইয়াদ অফিসে বসে নিজের কাজে মনোযোগ দিল। তখনই নক করলো রনিত। রনিত এখন আর আগের মতো ভয় পায় না ইয়াদকে। তবু আগের মতোই আচরণ করে মাঝে মাঝে। মে আই কাম ইন স্যার? হ্যাঁ রনিত এসো। রনিত দরজা ঠেলে ভেতরে এসে দাঁড়ালো। কিছু বলছে না দেখে ইয়াদ সামনে তাকিয়ে অবাক হয়ে গেল। রনিতের হাতে ট্রে আর হাতে মিষ্টি। ইয়াদ অবাক হয়ে বলল। কি ব্যাপার রনিত, তুমি আবার বিয়ে করেছো নাকি? রনিত তাতে জিহ্বা কেটে বলল। ছি ছি স্যার, কি বলেন এটা? মানুষ বিয়ে কয়বার করে? ইয়াদ আবার ফাইলের দিকে তাকিয়ে বলল। মানুষ বিয়ে কয়বার করে সেটা ডিপেন্ড করে মানুষটা কেমন তার উপর। আগেবার তো হুট করে বিয়ে করে মিষ্টি নিয়ে হাজির হয়েছিলে, এবার মিষ্টি আনার কারণ কি তাহলে? কয়েক মাস আগেই রনিত হুট করে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করে ফেলেছে। গার্লফ্রেন্ডের বাবা নাকি জোর করে অন্য কোথাও বিয়ে দিচ্ছিল রনিতকে। সেটা জানাতে আসলে রনিত তাকে গিয়ে কোর্টে গিয়ে বিয়ে করে ফেলেছে। পরদিন মিষ্টি নিয়ে সোজা ইয়াদের সামনে হাজির। ইয়াদ পুরনো কথা ভাবতে ভাবতে রনিতের গলা শুনতে পেল আবার। লজ্জামাখা গলায় রনিত বলল। স্যার এবার বিয়ে না, অন্য সুখবর আছে। ইয়াদ ফাইল দেখতে দেখতেই বলল। তো কি তোমার সুখবর? স্যার আমি বাবা হতে চলেছি। হোয়াট? ইয়াদ বড় বড় চোখে তাকিয়ে আছে রনিতের দিকে। ইয়াদের পরে বিয়ে করে সে বাবা ডাক শুনতে চলেছে, আর ইয়াদ এখনো। জি স্যার, গতকাল ডক্টর রিপোর্ট দিয়েছে, 1 মাস চলছে কেবল। অন্য অসুস্থতার জন্য টেস্ট করাতে গিয়ে প্রেগন্যান্সির কথা জানতে পেরেছি। ও কংগ্রেচুলেশন। স্যার মিষ্টি মুখ করুন, অফিসের সবাইকে করিয়েছি, শুধু আপনি বাকি আছেন। তুমি তো জানো আমি মিষ্টি পছন্দ করি না। ইয়াদের মানা শুনল না, তাই জোর করায় ইয়াদ একটু মিষ্টি মুখে দিল। রনিতকে নিজের কাছে যেতে বলে ইয়াদ গালে হাত দিয়ে কিছু একটা ভাবতে লাগলো। বিড়বিড় করে বলল। আমার বউটা যে কবে বুঝবে কে জানে। ইমা এক্সাম শেষ করে হল থেকে বের হলো। এবারে সব এক্সাম ইমার অনেক ভালো হয়েছে, তার ক্রেডিট অবশ্য ইয়াদের পাওনা। ইমা রিকুর সাথে ফুচকা খাচ্ছে আজ অনেক সময় আড্ডা দিয়ে, তারপর বাসায় যাবে ঠিক করেছে। ইয়াদকে বলে দিয়েছে আসার প্রয়োজন নেই, সে নিজেই বাসায় চলে যাবে। আবার কবে রিকুর সাথে দেখা হবে ঠিক নেই, তাই আজ ইচ্ছে মতো মজা করবে দুজনে ঠিক করেছে। রিকু ফুচকা মুখে পুরে বলল। কি রে ইমা, ভাইয়া রাগ করবে না তে আবার? ইমা মুচকি হেসে বলল। আমি ওনাকে বলেই এসছি, তাই রাগ করবে না। হঠাৎ রিকু গম্ভীর হয়ে বলল। ইমা তুই ভালো আছিস তো? ইমা থেমে গেল রিকুর কথায়, আর ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটিয়ে বলল। এতটা ভালো থাকবো জীবনে কোনোদিন হয়তো কল্পনাও করিনি রে রিকু। এতটা সুখ ছিল বলেই হয়তো আল্লাহ এতটা কষ্ট আগে দিয়েছিল, তাহলে এই সুখের মর্যাদা হয়তো দিতে পারতাম না। রিকু প্রশান্তির হাসি দিয়ে বলল। ভাইয়া তোকে খুব ভালোবাসে না? ইমা হাসিটা বজায় রেখে বলল। কোনোদিন মুখ ফেটে বলিনি ভালোবাসি, তবে আমার প্রতি তার প্রত্যেকটা আচরণ বলে দেয় যে সে কতটা ভালোবাসে আমায়। আর যদি ভালো নাও বাসতো তাতেও আমার আফসোস ছিল না। একটু ভালো ব্যবহার আমার মতো মেয়ে খুশি থাকার জন্য হয়তো যথেষ্ট ছিল তখন। তবে এখন আমি তার ভালোবাসা চাই, একটু না অনেকটা। তুই কতটা ভালোবাসিস তাকে? সেটা পরিমাণ
করার যন্ত্র যদি থাকতো তাহলে হয়তো বলতে পারতাম, তবে এতটা ভালোবাসি তার জন্য হাসতে হাসতে জীবনটাও দিয়ে দিতে পারবো। আবার ভাবিস না আবেগের বশে কথাগুলো বলছি। নারী আবেগ না, তাকে নিজের মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি। শুধু চাই কখনো যাতে আমার দ্বারা কারোর কোনো ক্ষতি না হয়। ছোটবেলা থেকে মানুষটা আঘাত পেতে পেতে পাথর হয়ে গিয়েছিল, সেই পাথরে একটু করে প্রাণের সঞ্চার হয়েছে কেবল। আমার থেকে আঘাত পেলে সে সহ্য করতে পারবে না কোনোদিন। রিকু মুচকি হেসে বলল, আল্লাহ তোদের সবসময় হ্যাপি রাখুক, এই দোয়া করি। ইমা। ওদের কথার মাঝে পুরুষালী কণ্ঠে কেউ ইমা ডাকলে দুজনেই চমকে উঠে পাশে তাকায়। ঘুরে তাকিয়ে দেখে আরমান দাঁড়িয়ে আছে। ইমা বেশ অবাক হলো আরমানকে দেখে। আজ কতগুলো মাস পর সামনাসামনি কথা বলল ইমার সাথে। ভার্সিটিতে ক্লাস নেওয়ার সময়ও ইমাকে এড়িয়ে যেত সব সময়। ইমার মনে হাজারটা প্রশ্ন উকি দিচ্ছে আরমান আজ হঠাৎ কি বলতে এসেছে।